সৌদিতে থাকা ৬৯,০০০ রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করবে বাংলাদেশ। বিকল্প নেই, ভবিষ্যতের জন্য সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞের। ইতালিতে উৎসব ঘিরে ভ্রাম্যমাণ ব্যবসায় বাংলাদেশিদের আধিপত্য, কাজের সুযোগের পাশাপাশি বাড়ছে রেমিটেন্স প্রবাহ। এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নষ্ট করছে মমতা, ভোট প্রচারে বললেন নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে আজ চতুর্থ ধাপে ৯৬ আসনে ভোট হবে। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশে পাসপোর্ট নিয়ে ১৯৭৪ সালের দিকে সৌদি আরবে যাওয়া ৬৯,০০০ রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করবে বাংলাদেশ। সৌদি সরকারের অনুরোধে ধাপে ধাপে এই পাসপোর্ট নবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোহিঙ্গাদের সৌদিতে অবস্থানের বিষয়ে তথ্যের প্রয়োজনে সৌদি প্রশাসনকে সহযোগিতা দিতে বছরখানেক আগেই সায় দিয়েছিল ঢাকা। তবে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন একজন অভিবাসন বিশেষজ্ঞ। জয়দেব দাসের প্রতিবেদন। ২ দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ। সংক্ষিপ্ত এই সফরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হয় রাজধানীর একটি হোটেলে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, বন্দি বিনিময় চুক্তি, অফিসিয়াল ও কূটনৈতিক ভিসা ওয়েবার, নিরাপত্তা কর্মী হিসেবে প্রশিক্ষিত আনসার পাঠানো সহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে সৌদি সরকারের পক্ষ থেকে সে দেশে থাকা ৬৯,০০০ রোহিঙ্গার পাসপোর্ট নবায়নের বিষয়ে অনুরোধ করা হয়েছে, যা ধাপে ধাপে করবে বাংলাদেশ। তারা কিন্তু ফেরত পাঠাবে না কেউ, তারা ওই দেশে নাগরিকত্ব দিবে না, কিন্তু কিভাবে থাকবে, তাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন, সেই জন্যই তারা আমাদেরকে সেই অনুরোধটা করেছিলেন। আমরা গত বছর সেইটা সাইন করেছিলাম। আমাদের সেইখানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা কিংবা কোনো রকম কোনোখানে লোফল আছে কিনা সেইটাই আমাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য সেটা আসছে। এত বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের নাগরিকত্ব পাবে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, সৌদি আরব তাদের নাগরিকত্ব দেবে না। তাছাড়া এই মানুষগুলো বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সে দেশে গিয়েছে, তাই তাদের তথ্য বাংলাদেশকেই নবায়ন করতে হবে। তারা তো বাংলাদেশে পাসপোর্ট নিয়ে গিয়েছে, কাজে শুধু আমরা রিনিউয়াল করে দেব, আর অন্য কিছু নয়। সবগুলি পাসপোর্টে যেভাবে আছে সেভাবেই থাকবে। তাদের ওখানে পাসপোর্টটা এখন আমার সামনে নয়, পাসপোর্টটা থাকলে আপনারা বুঝতে পারতেন। এই সমস্যায় পাসপোর্ট নবায়ন করা ছাড়া বাংলাদেশের হাতে কোনো বিকল্প নেই বলেও মনে করেন এই অভিবাসন বিশেষজ্ঞ। তবে ভবিষ্যতে যেন আর কোনো রোহিঙ্গা পাসপোর্ট নিতে না পারে সেজন্য কঠোর নজরদারির তাগিদও দিয়েছেন তিনি। একটু সচেতন থাকতে হবে যে এদের দরকার হলে আলাদাভাবে একটা তালিকা থাকতে পারে, যে যদি কোনোদিন তারা মনে করে যে তারা বাংলাদেশে আসবে, কারণ তাদের কাছে বাংলাদেশের বৈধ পাসপোর্ট আছে, সেক্ষেত্রে ওই তালিকা দেখে তাদেরকে আলাদা করার একটা প্রক্রিয়া সরকার রাখতে পারে। তবে এখানে আইনত মনে হয় না কিছু করা যাবে, কারণ তারা আন্তর্জাতিক আইনে তারা বাংলাদেশের পাসপোর্টধারী হলে তারা বাংলাদেশের নাগরিক। সৌদিতে থাকা ৩০ লাখ বাংলাদেশির সুযোগ সুবিধা বাড়ানো এবং হজের নিরাপত্তা ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও সৌদি উপমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। মেলা উৎসবের জন্য ইউরোপের খ্যাত ইতালিতে বাংকার বা ভ্রাম্যমাণ ব্যবসায় বাড়ছে বাংলাদেশিদের আধিপত্য। একসময় বাংকার ব্যবসা করতেন শুধুমাত্র ইতালিরা, এখন সেই ব্যবসা অনেকটাই বাংলাদেশিদের দখলে। এতে করে দেশের রেমিটেন্সের প্রবাহ যেমন বাড়ছে, তেমনই বাড়ছে বিদেশের মাটিতে বাংলাদেশিদের প্রভাবও। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের প্রতিবেদন। ইতালির রোমে সাপ্তাহিক বাজারে স্বল্প মূল্যে নিত্যপণ্যের পসরা সাজিয়ে বসে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। রোববার ছুটির দিনে প্রতিটি বাজারেই শতাধিক ভ্রাম্যমাণ স্টলে ইলেকট্রনিক্স পণ্য, তৈরি পোশাক, প্রসাধনী পাওয়া যায়। এসব বাজারে কর্মরত রয়েছে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। নিত্য প্রয়োজনীয় জিনিস সব পাওয়া যায়, খুব সস্তা আমরা কিনতে পারি, যার কারণে বাংলাদেশিরা আসলে এই জায়গায় বাজার করে এবং এটা খুব বাংলাদেশিদের জন্য একটা সম্ভাবনাময় বাজার। এ জায়গায় আস্তে আস্তে ব্যবসায়ীদের সংখ্যাও বাড়তে আছে। আমাদের পছন্দের একটা জায়গা এবং এখানে আসলে আপনি সুলভ মূল্যে যে কোনো জিনিস কিনতে পারবেন। রাজধানী রোম ছাড়াও ইতালির বিভিন্ন শহরে উৎসবের সময় গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ভ্রাম্যমাণ বাজারের প্রচলন রয়েছে। এসব বাজার স্থানীয় অর্থনীতির পাশাপাশি সামাজিকভাবেও এর গুরুত্ব রয়েছে। প্রায় 500 থেকে 700-র উপরে বাঙালি এখানে কাজ করে
জীবিকা অর্জন করে এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। এসব ব্যবসা প্রতিষ্ঠানে একসময় চাকরি করলেও এখন তারা ভাড়া নিয়ে কেউ বা কিনে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছে। খোলা আকাশের নিচে সারি সারিভাবে বসা স্টলগুলোতে ক্রেতাদের আকৃষ্ট করতে রাখা হয় বিশেষ মূল্য ছাড়। ইতালি ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে এমন ভ্রাম্যমাণ বাজারের দেখা মেলে। বেশিরভাগ ভ্রাম্যমাণ বাজার ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা বাংলাদেশিদের দখলে। এসব বাজারই বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য হতে পারে সম্ভাবনাময় ক্ষেত্র বলছেন সংশ্লিষ্টরা। রোমের এই শতবর্ষ বাজারগুলোতে একসময় প্রবাসী বাংলাদেশিরা কাজ করে শুনানি এবং সিনেটে অনুমোদনের পর ডেভিড মিলের পদায়ন কার্যকর হতে সময় লাগবে আরো কয়েক মাস। এই মিল একসময় কাজ করেছেন ঢাকার মার্কিন দূতাবাসেও। প্রবাসীরা দেশের রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি চাকা সচল করলেও তারাই হয়রানির শিকার হচ্ছে এয়ারপোর্টে। কাতার বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে এই আলোচনা উঠে আসে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম আকাশ। আল হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতার শাখার সভাপতি শফিকুল ইসলাম। 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কানাডার উদিচে 2 দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। টরন্টো সেন্ট প্যাট্রিক ক্যাথলিক স্কুল মিলনায়তনে আয়োজিত হয় অনুষ্ঠানের। উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন টরন্টোর বাংলাদেশ কনসুল জেনারেল ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপিপি ডলি বেগম, শিল্পোদ্যোক্তা জয়দেব সরকার। মহিতোষ তালুকদার তাপসের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন কানাডার উদিচি শিল্পীরা। বাংলাদেশ ভারতের সম্পর্ক নষ্ট করছেন মমতা। ফের পশ্চিমবঙ্গে প্রচারণায় এসে এমন মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল নেত্রীর হুমকি ধামকিতে সিএএ বন্ধ হবে না বলেও জানান তিনি। এ সময় রাজ্যের উন্নয়নে তৃণমূলের বিকল্প খোঁজার আহ্বান জানান মোদী। পাশাপাশি বিরোধী কংগ্রেস দলেরও সমালোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী। বলেন, রাহুলের বয়সের চেয়েও এবার কম আসনে জয় পাবে কংগ্রেস। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র দাপট থাকলেও লোকসভায় গত নির্বাচনে 42টির মধ্যে 18টি আসন পেয়ে সবাইকে চমকে দেয় ক্ষমতাসীন বিজেপি। এবার এই সংখ্যা আরও বাড়াতে মরিয়া শাসক দল। তাই তো লোকসভা ভোটের তারিখ ঘোষণার পর নবমবারের মতো পশ্চিমবঙ্গ গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বশেষ সফরে রাজ্যটির হুগলি, উত্তর 24 পরগনা এবং হাওড়া জেলায় মোট 4টি জনসভায় যোগ দেন তিনি। এসব জনসভায় টানেন বাংলাদেশ প্রসঙ্গ। বলেন, একসময় বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখত পশ্চিমবঙ্গ, যা তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কারণে নষ্ট হচ্ছে। তবে ভারতের কেন্দ্রীয় সরকার ঢাকার পাশে আছে বলে আশ্বস্ত করেন মোদী। এ সময় রাজ্যের উন্নয়নে তৃণমূলের বিকল্প খোঁজার আহ্বান জানান তিনি। তৃণমূল নেত্রীর সিএএ নিয়ে অব্যাহত বিরোধিতার সমালোচনাও করেন মোদী। সমালোচনা করেন বিরোধী কংগ্রেস দলেরও। টিএমসি কে লোক সমঝতে হ্যায় কি বাঙালি সংস্কৃতি পর। রোববার রাজ্যটিতে মোদীর প্রচারণা চালানো এই 4 আসনের সবকটিতেই আগামী 20 মে পঞ্চম ধাপে ভোট অনুষ্ঠিত হবে। আসমাতুলি, নিউজ 24। ভারতের লোকসভা নির্বাচনের 4র্থ ধাপের ভোট গ্রহণ আজ। এই পর্বে দেশটির 10 রাজ্যের 96টি সংসদীয় আসনে ভোট গ্রহণ হবে। প্রতিটি রাজ্যে প্রাদেশিক রাজনৈতিক দলগুলো বিজেপির থেকেও শক্তিশালী। বিশ্লেষকরা মনে করছেন, এবার কংগ্রেস, প্রাদেশিক তৃণমূল, সমাজবাদী পার্টি কিংবা ওয়াইএসআর এর মতো দলের সঙ্গে গেরুয়া শিবিরের বেশ টক্কর হবে। 4র্থ ধাপে অনুষ্ঠেয় 8 আসনের নির্বাচনে প্রথম তারকা প্রার্থীদের দেখবে পশ্চিমবঙ্গের মানুষ।
চতুর্থ ধাপের ভোটে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি ছাড়াও তীব্র লড়াই হবে বেশ কয়েকটি প্রাদেশিক রাজনৈতিক দলের মধ্যে। ভাগ্য নির্ধারণ হবে লোকসভার বিরোধী দলীয় নেতা অধীর চৌধুরী, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব সহ 1717 জন প্রার্থী। এই দফায় অন্ধ্রপ্রদেশের 25, তেলেঙ্গানার 17, উত্তরপ্রদেশের 13, মহারাষ্ট্রের 11 এবং পশ্চিমবঙ্গের 8 আসনেও অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ বলে মনে করছে বিজেপি, কংগ্রেস, তৃণমূল বা ইন্ডিয়া জোট। পশ্চিমবঙ্গে 8 আসনে ভোট হচ্ছে, সেগুলো হলো বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর। 8 আসনের মধ্যে তৃণমূলের 6টি, বাকি 1টি করে কংগ্রেস ও বিজেপির। আর পশ্চিমবঙ্গ আসনের তারকা প্রার্থীর মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, মহুয়া মিত্র, রাজমাতা অমৃতা রায়, অভিনেত্রী শতাব্দী রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবার দক্ষিণে বিজেপিকে ভালো ফল করতেই হবে, আর মহারাষ্ট্রের 11 আসনের সবগুলোই বিজেপি ছিল, ফলে সেটাও ধরে রাখতে হবে তাদের। এবার অন্ধ্রপ্রদেশে টিডিপি বা তেলেঙ্গানা দেশাম পার্টির সাথে জোট করে নির্বাচন করছে বিজেপি। প্রতিটি রাজ্যে প্রাদেশিক রাজনৈতিক দলগুলো বিজেপি থেকেও শক্তিশালী, তাই এখানে কংগ্রেসের সঙ্গে গেরুয়া শিবিরের টক্কর হবে না, হবে প্রাদেশিক তৃণমূল, সমাজবাদী পার্টি কিংবা ওয়াইএসআর এর মতো দলের সঙ্গে। তারাও নিজেদের আসন ধরে রাখতে ব্যাপক প্রচার চালাচ্ছে। রাজনৈতিক মহল মনে করছে মোদীর ঘোষিত 400 আসনের টার্গেট পূরণ করতে হলে মমতা রাজ্য থেকে এই দফায় মোদীকে 4-5টি আসনে জয় পেতে হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। প্রবাসী নিউজ 24 একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী নিউজ 24-এ। একদিকে এসএসসি পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফল, অন্যদিকে মা দিবস, তাই তো শিক্ষার্থীদের আনন্দ এবার দ্বিগুণ। বিশেষ এই দিনে সফলতাও তাই উৎসর্গ মায়েদের জন্য। শিক্ষক, অভিভাবক আর সহপাঠীদের নিয়ে বাদ্য বাজনা বাজিয়ে দিনটি স্মরণীয় করে তোলেন শিক্ষার্থীরা। তারুণের উচ্ছলতায় জানিয়েছেন স্বপ্ন জয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ের কথাও। হাসান ওয়ালির প্রতিবেদন, ছবি তুলেছেন হায়দার আলী। দীর্ঘ পরিশ্রম আর অধ্যাবসে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন, তাই তো এই আনন্দের জোয়ার। বাদ্যবাজনার সঙ্গে বাঁধনহীন উচ্ছ্বাস, জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল, তাই উদযাপনের আয়োজনটাও ছিল কোনো শাসনহীন। আলহামদুলিল্লাহ অনেক ভালো এক্সপেকটেশন ছিল যে গোল্ডেন পাবো, বাট আনফরচুনেটলি একটা সাবজেক্টের জন্য A+ চলে আসছে। 2 বছরের কষ্টের ফল পেয়ে সব আরো অবশ্যই অনেক ভালো লাগছে। রেজাল্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, ঈদের দিনের মতো লাগতেছে আজকে। মা দিবসের বিশেষ দিনে জীবনের শ্রেষ্ঠ অর্জন, পরীক্ষার আগে মায়ের বকুনিটাও মনে পড়ছে খুব করে, আর ফলাফলের উৎসর্গটাও তাই মায়ের প্রতি। আমার আম্মু একজন সার্ভিস হোল্ডার মাদার, তো তার জবের পাশাপাশি আমার পড়ালেখাকে কন্ট্রোল করা এটা অনেক বড় একটা ব্যাপার ছিল। আমার সফলতার পিছনে আমি ফার্স্ট অফ অল মাকেই বলবো। প্রিয় সন্তানের সাফল্যে বাধা মানেনি মায়ের চোখের জল, তবে এই যে প্রাপ্তির অনেক বেশি হৃদয় ছুঁয়ে যাওয়া অনুভূতির। ওদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এখন থেকেই ওইভাবে ওদেরকে তৈরি করতে হবে। ওরা ভালো করুক, ভালো সামনের দিকে আগাক, এইটাই আমরা চাই। আমি আমার মেয়ের রেজাল্টে সত্যি খুব খুশি। আজকে মা দিবসে আমার মেয়ে আমাকে একটা বিশাল বড় উপহার দিয়েছে, এই উপহারের সাথে কোনো উপহারের তুলনা নাই। তবে অনেক ভালো স্কুলেও ছিল বিষাদের সুর, আর সফল শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার তাগিদ দিলেন শিক্ষকরা। পরীক্ষাই শেষ নয়, ভবিষ্যতে সামনে এইচএসসি পরীক্ষা আছে, তারা তাদের ঘাটতিগুলো মিটিয়ে ভালো পরীক্ষা দিবে সেই আশা করছি। যে সবাই যেন ভালো মানুষ হওয়ার চেষ্টা করে, শুধু ভালো ফলাফল করলে, ভালো চাকরি পেল, এটাতেই জীবন ভালো না। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন শিক্ষার্থী। দীর্ঘ পরিশ্রমের পর কাঙ্ক্ষিত ফলাফল, তাই তো শিক্ষার্থীদের এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এসএসসি পরীক্ষার মতোই জীবনের প্রতিটি ধাপে সন্তানেরা বিজয়ী হবে এবং মানুষের মতো মানুষ হয়ে দেশ জাতির কল্যাণে ভূমিকা রাখবে, এমনটি প্রত্যাশা অভিভাবকদের। হাসান ওয়ালি, 24, ঢাকা। এসএসসির ফলাফলে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5।
এবারও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। শিক্ষামন্ত্রী বলছেন, সরকারের ইতিবাচক পদক্ষেপের কারণে গেল 15 বছরে ধারাবাহিকভাবে এগিয়েছে দেশের শিক্ষা খাত। যদিও শিক্ষাবিদ ও গবেষকের মতে সংখ্যাগত উন্নয়ন হলেও এখনও অধরা কাঙ্ক্ষিত মান অর্জন। সজল দাসের প্রতিবেদন। এসএসসির দারুণ ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। করোনার বিপর্যয় কাটিয়ে এবছর আবারও স্বাভাবিক শিডিউলে ফিরল মাধ্যমিকের শিক্ষাক্রম। এবছর এসএসসির ফলাফলে বেড়েছে গড় পাশের হার। 20,13,000 শিক্ষার্থীর মধ্যে অকৃতকার্য 3 লাখের বেশি। গেল বছরের তুলনায় কমেছে জিপিএ 5। বোর্ড ভিত্তিক ফলাফলে গতবারের বিপর্যয় কাটিয়ে এবার শীর্ষে যশোর বোর্ড, আর 73.35% পাশের হার নিয়ে সর্বনিম্নে সিলেট। সকালে প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফলাফল হস্তান্তরের পর শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। তুলে ধরেন এবারের ফলাফলের নানা দিক। সর্বমোট জিপিএ 5 পেয়েছে পরীক্ষার্থীদের মধ্যে 1,82,129 জন। মন্ত্রী বলেন, গেল 15 বছরে শিক্ষার্থীর সংখ্যায় প্রমাণ করে শিক্ষার উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের ইতিবাচক ফল। শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের কঠোর হওয়ার বার্তাও দেন শিক্ষামন্ত্রী। দেশের জনসংখ্যা দ্বিগুণ না হলেও পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়েছে। ব্যয় কমানো, উপবৃত্তি দেওয়ার মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠনের মাধ্যমে এবং শিক্ষা উপকরণ দেওয়ার মাধ্যমে, ব্যাপক আকারে বিনিয়োগ করার মাধ্যমে শিক্ষার সুযোগ অবারিত হয়েছে এবং সম্প্রসারিত হয়েছে। যদিও শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, শিক্ষার্থীর সংখ্যা ও শিক্ষার হার বাড়লেও মানসম্পন্ন শিক্ষায় এখনো পিছিয়ে বাংলাদেশ। শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করার তাগিদ তাদের। কোয়ান্টিটেটিভ শিক্ষার দিক থেকে বা পরিমাণগত শিক্ষা আমরা একটা অর্জন করতে পেরেছি, সেটা আমি মনে করি ইতিবাচক একটা অর্জন। কিন্তু এখন সময় এসেছে এটা গুণগত শিক্ষার দিকে ঝুঁকে যাওয়ার। এসএসসির ফলাফলে পরপর 3 বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের এগিয়ে থাকা দেশের নারী শিক্ষার উন্নয়নে ইতিবাচক বার্তা দেয় বলেও মনে করেন শিক্ষাবিদ ও গবেষকরা। শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ পার করলেন শিক্ষার্থীরা। এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যাবার পালা। আর এই পথে গতানুগতিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও ডিপ্লোমা শিক্ষাকেও গুরুত্বের সাথে বিবেচনায় রাখার কথা বললেন শিক্ষামন্ত্রীও। সজল দাস, নিউজ 24, ঢাকা। ভবিষ্যতে বিদেশি টিভি চ্যানেল দেখতে হলে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আসতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর 6 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এ সময় সরকারের চলতি মেয়াদেই বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ করা হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 2018 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাঠানো হয় দেশের প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। একই বছরের দায়িত্ব বুঝে নেয় স্যাটেলাইট কোম্পানি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশীয় 40টি টিভি চ্যানেল ও 26টি বিদেশি চ্যানেল চলছে। এছাড়াও আকাশ, ডিটিএইচ, বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ সহ নানাভাবে পাওয়া যাচ্ছে সেবা। সেট টপ বক্সের অধীনে ডিজিটাইজ করতে পারি। বিদেশি কোম্পানিগুলি জি কিংবা অন্যান্য চ্যানেলরা রয়েছে, তাদের যথাযোগ্য হিসাব যত দ্রুত সম্ভব আমরা যেন ডিজিটালি বাস্তবায়ন করতে পারি। রবিবার বঙ্গবন্ধু স্যাটেলাইটের 6 বছর পূর্তিতে রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন। এ সময় ভবিষ্যতে কোনো বিদেশি টিভি চ্যানেল দেখাতে হলে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আসতে হবে বলে জানান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। এখন যে আমাদের ইনকাম হয়েছে সেটাই কয়েক বছর, তবে যেহেতু এটা লাইফ টাইম 15 বছর এবং আমরা এত ভালোভাবে টেলিভিশন আমাদের স্যাটেলাইটটা চালাচ্ছি, আমি আশা করছি আমাদের এই স্যাটেলাইটটা 18 বছর পর্যন্ত বাঁচবে। আগামী 5 বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 আকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। অবৈধ সেট টপ বক্সের যারা আমদানিকারক সবাইকে আমি আবারও সতর্ক হওয়ার জন্য অনুরোধ করব। যদি আপনারা সতর্ক হন তাহলে আপনারা নিরাপদ থাকবেন। যদি সতর্ক না হন, অবৈধ কার্যক্রমে যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে শক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে পাইরেসি বন্ধে, অবৈধ সেট টপ বক্স আমদানিকারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা জানান বক্তারা। নাহিদ প্রিন্স, নিউজ 24, ঢাকা। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় 40 মিনিট পর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। স্বজনদের অভিযোগ, বারবার ফোন দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, আর
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় এই বিপত্তি দেখা দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চিকিৎসার জন্য রোববার সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যান মমতাজ বেগম। ৩ নম্বর লিফট দিয়ে ওঠার সময় নবম ও দশম তলার মাঝামাঝি হঠাৎ থেমে যায় সেটি। ভেতরে দমবন্ধ অবস্থায় আরও অসুস্থ হয়ে পড়েন মমতাজ। তার স্বজনদের অভিযোগ, এ সময় বারবার বিভিন্ন জায়গায় ফোন দিলেও সাড়া মেলেনি। আনুমানিক ৪০ মিনিট পর কয়েকজন লিফটের দরজা কিছুটা খুললেও আবারও বন্ধ করে দেয়। এ সময় কয়েকজন বেরিয়ে আসতে পারলেও মমতাজ বেগমকে বের করা সম্ভব হয়নি। পরে 999 নম্বরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়, কিন্তু ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মমতাজ বেগম। আলো বাতাস থেকে কারেন্ট চলে গেছে, তখন শ্বাসরোধ দিয়ে উনি মারা যায়। মারা যাওয়ার পরে 4-5 জন লোক আসছে, তারা এটা বাইঙ্গা করে ঘুরাইয়া আর করছে। মানুষ সবাই এক দ্বারা কত জায়গায় যে ফোন দিচ্ছে, কোন লোক যাইছে আমি কিছু বুঝতে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিদ্যুৎ চলে যাওয়ায় লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। খুব দ্রুততার সাথে যাতে তদন্ত করে দেখা হয়, 6 সদস্য কমিটি বিষয়ে একটু উচ্চতর কমিটি গঠন করেছি এবং আমরা দেখব যে আসলে কোনো কারো অবহেলার জন্য মৃত্যু হলো কিনা। রোগী মৃত্যুর ঘটনায় তদন্তে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রবাসী নিউজ 24-এ নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী নিউজ 24-এ। রবীন্দ্রনাথ পূর্ব বাংলায় এসে পূর্ণাঙ্গতা পেয়েছেন। তার সাহিত্য চর্চার অনন্য দিন উন্মোচিত হয়েছে এই বাংলাদেশে। বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে এমন মন্তব্য করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর জ্যোৎস্না চট্টোপাধ্যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। এবার খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা আজ, এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-20 ম্যাচ শেষে সভাপতির কক্ষে বৈঠকে বসেন শীর্ষ কর্তারা। অনির্ধারিত সেই বৈঠকে বিশ্বকাপের দল ঘোষণা সহ আলোচনা হয়েছে নানা বিষয়ে। টি-20 বিশ্বকাপ থেকে অবসর নেবে এরকম কোনো কথা এখনো আমাদের সাথে হয়নি এবং আমার মনে হয় না এরকম কিছু আছে। পেস বোলিং নিয়ে আমরা ভালোই ছিলাম। এখন তাসকিন যদি ইনজুর্ড হয়, খেলতে না পারে, তাহলে একটা বিরাট ধাক্কা। আমি যদি ক্যাপ্টেন থেকে ধরি, 3 নাম্বার থেকে ধরি, তাহলে সম্ভাবনা এটা যে হবে তা তো না, চেঞ্জ তো হতেই পারে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অর দ্য কন্ডিশন, ডিসিশন মাইট চেঞ্জ। এখানটায় আপনার ডেফিনেটলি শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব, রিয়াদ, অনেক, আর 3টা পেসার। এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।